ইন্ডিয়া মেন্স এশিয়া কাপ 2025-এর কিন্তু চ্যাম্পিয়ন। এবং আপনাদের মাথায় রাখতে হবে, টিম ইন্ডিয়া কিন্তু ডমিনেটিং করে এই সিরিজটা বা এই কাপটা, এই ট্রফিটা, এশিয়ার সেরা কিন্তু ইন্ডিয়া হয়েছে ডমিনেটিং ওয়েতে। এটা আমি কখনোই বলতে পারি না ইন্ডিয়া ক্লোজ ম্যাচ খেলেছে, খারাপ খেলেছে। ডেফিনেটলি খামতি আছে, টিম ইন্ডিয়ার দলে কিন্তু খামতি আছে, এখনো বলবো অনেক খামতি আছে। কিন্তু যে প্রকারের তারা পারফরমেন্স করেছে, এটা দেখে মনে হয় এই খামতিপূর্ণ দলটাও কিন্তু অন্যান্য যে এশিয়ার কান্ট্রি আছে তাদের থেকে অনেক এগিয়ে। সো ডেফিনেটলি একটা খুবই ডমিনেটিং জয় ইন্ডিয়ার এশিয়া কাপে। কিন্তু আমরা আজকের এই ভিডিওতে অ্যানালাইজ করব ইন্ডিয়া যে চ্যাম্পিয়ন হলো, কি কি পজিটিভস এখান থেকে ইন্ডিয়া নিতে পারবে এবং কি কি নেগেটিভস আসে, যেগুলো ইন্ডিয়াকে কিন্তু ভবিষ্যতে টি-20 বিশ্বকাপে কিন্তু ডিস্টার্ব করতে পারে। সো প্রথম এবং ফরমোস্ট যেটা পজিটিভ সেটা হলো অভিষেক শর্মা। অভিষেক শর্মা যেভাবে স্টার্ট করেছে, সেই স্টার্টটা কিন্তু বলতেই হয়। মানে 7 ম্যাচে 314 রান, হাইয়েস্ট 75, 44-এর অ্যাভারেজ, অলমোস্ট 45-এর অ্যাভারেজ, 200-এর স্ট্রাইক রেট। ভেবে দেখুন, 350, 200-এর স্ট্রাইক রেটে সে 45-এর স্ট্রাইক রেট রেখে, 45-এর অ্যাভারেজ রেখে খেলেছে। সো এটা বোঝাই যাচ্ছে অভিষেক শর্মা কিরকম ফর্মে ছিল। আর শুধু ফর্মে অভিষেক শর্মা থাকলে কি হয়, যে এক প্রকার ডমিনেট করে প্রথম দিকটা, যার ফলে কি হয় যে ইন্ডিয়ার যে মোমেন্টামটা ম্যাচটাতে, সেই মোমেন্টামটা এত স্ট্রং হয়ে যায় যে অপোজিশন টিম ভেঙে পড়ে। তো অভিষেক শর্মা কিন্তু একটা ডিস্ট্রাকটিভ ওপেনার, এবং আমি বলতেই হচ্ছে যে অভিষেক শর্মা নিজেকে কিন্তু বারবার প্রুভ করছে ওই জায়গাটাতে। তো অভিষেক শর্মা একটা বিগ 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 পজিটিভ। এবং সেকেন্ড পজিটিভ যেটা আমার মনে হয় যে ইন্ডিয়া টিমের জন্য হয়েছে এইবারের এশিয়া কাপে, সেটা হলো শিবম দুবে। শিবম দুবের কথাটা না বললেই নয়। শিবম দুবে যে পরিমাণ পারফরমেন্স দেখাচ্ছে এখন, সেটা কিন্তু সত্যি মানে অ্যাপ্রিসিয়েটেবল। কারণ শিবম দুবে ফাইনাল ম্যাচটার কথা চিন্তা করুন, যদিও ফাইনাল ম্যাচটা আমি কভারেজ করিনি, কিন্তু ফাইনাল ম্যাচটার কথা আপনি চিন্তা করে দেখুন। ফাইনাল ম্যাচে শিবম দুবে হার্দিক পান্ডিয়ার অভাবটা কিন্তু বুঝতে দেয়নি, রীতিমতো বোলিং করেছে। এবং যেহেতু একটাই ফাস্ট বোলার নিয়ে থ্রু আউট এশিয়া কাপ ইন্ডিয়া খেলেছে, তাহলে কিন্তু আমাদের বলতেই হচ্ছে এই শিবম দুবে কিন্তু যে হার্দিক পান্ডিয়ার সাথে মিলে সেকেন্ড বোলারের কাজটা কিন্তু ডেফিনেটলি করে দিয়েছে, সেকেন্ড ফাস্ট বোলিং এর কাজটা। হার্দিক পান্ডিয়াও বোলিং করেছে, বাট শিবম দুবেও কিন্তু তার এন্ড থেকে যতটা বোলিং করার সে কিন্তু করেছে, এবং ভালো পারফরমেন্স দিয়েছে, ডিসেন্ট পারফরমেন্স দিয়েছে। কখনোই বলা যায় না যে শিবম দুবে খারাপ পারফরমেন্স করেছে। যেহেতু আমরা তাকে আইপিএলেও খুব একটা ইম্প্যাক্ট প্লেয়ারের রুলের জন্য বোলিং করতে দেখি না, তাও কিন্তু আমরা এইখানে ইন্টারন্যাশনাল স্টেজে শিবম দুবের থেকে কিন্তু ভালো আউটপুট পেয়েছি অ্যাজ আ বোলার। এবার যদি আমি শিবম দুবের ব্যাটিং নিয়ে কথা বলি, শিবম দুবের ব্যাটিং কিন্তু খুবই ইমপ্রুভ ব্যাটিং। সে যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছয় মারতে পারে, সব ম্যাচে কিন্তু শিবম দুবে সুযোগ পায়নি। একটা ম্যাচে 3 নম্বরে নামানো হয়েছিল, সে তাড়াতাড়ি আউট হয়ে গেছিল, কিন্তু ফাইনাল ম্যাচে সে তার জাত চিনিয়ে দিয়েছে। ফাইনাল ম্যাচে যেভাবে শিবম দুবে পারফরমেন্স করেছে, যে জায়গায় নেমে হিটগুলো মেরেছে তিলক ভার্মার সাথে, বলতেই হচ্ছে শিবম দুবে কিন্তু যদি না থাকতো ওই দিন ইন্ডিয়া টিম চাপে পড়ে যেত। তিলক ভার্মার একার পক্ষে ওখান থেকে ম্যাচ টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। শিবম দুবে কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে। তো সেকেন্ড পজিটিভস কিন্তু ডেফিনেটলি শিবম দুবে। থার্ড পজিটিভ আমার মনে হয় বলার অবকাশ রাখে না, এটা বলার অবকাশ রাখে না। এবং এই যে পজিটিভ পয়েন্ট যেটাকে বলবো, এটা যদি এই প্লেয়ারটাকে যদি প্রত্যেকটা ফরম্যাটে খেলানো হয় না, ওয়ান ডে, টেস্ট, টি-20 নিয়মিত যদি খেলানো হয়, তাহলে এই প্লেয়ারটা প্রত্যেকটা ফরম্যাটে সিরিজের শেষে যখন আমি অ্যানালাইজ করবো সিরিজগুলোর প্রত্যেকটা সিরিজের শেষে আমি হয়তো একে পজিটিভ হিসেবেই কাউন্ট করব। কারণ এই প্লেয়ারটা আর কেউ নয়, এই প্লেয়ারটা হচ্ছে আহ এই প্লেয়ারটার নাম হচ্ছে আপনার কুলদীপ যাদব। কুলদীপ যাদব এক প্রকার আমি যে বলছিলাম না যে ডমিনেটিং, এই ডমিনেট করার কিন্তু সাহসটা কুলদীপ যাদবের জন্যই পেয়েছে। 7টা ম্যাচে 7টা ইনিংসে 17টা উইকেট, বেস্ট 4 উইকেটে 7 রান দিয়ে 4 উইকেট, এবং ইকোনমি ছিল মাত্র 6.27। ভাবুন, এটা ইন্টারন্যাশনাল স্টেজের টি-20 মাল্টিন্যাশনাল টুর্নামেন্ট, সেখানে এই রকমের ডমিনেটিং পারফরমেন্স। কুলদীপ যাদব যে ইউনিকনেসটা নিয়ে আসে, যেহেতু সে চাইনাম্যান বোলার, এবং ওয়ার্ল্ডে খুব কমই চাইনাম্যান বোলার আছে, তাই কুলদীপের উপর আমার মনে হয় বিশেষ করে ফোকাস দেওয়া উচিত। এবং প্রত্যেকটা ফরম্যাট কিন্তু সে ডিজার্ভ করে খেলার জন্য। টেস্ট ফর মানে টেস্টে সামহাও কুলদীপ যাদব চান্স পায় না, সামহাও। বাট কুলদীপকে যদি খেলানো হয়, নিয়মিত টেস্টও খেলানো হয় না, কুলদীপ কিন্তু টেস্ট ক্রিকেটেও একটা নিজের বড় ইম্প্যাক্ট ছেড়ে যাবে।
যখন কুলদীপ যাদব হয়তো রিটায়ার করবে, আমরা কুলদীপ যাদবকেও হরভজন সিং, অনিল কুম্বলে, আহ, রবি অশ্বিন এদের জায়গায় হয়তো দেখবো। তো কুলদীপ যাদব ডেফিনেটলি, মানে ইন্ডিয়া যেই ডমিনেট করেছে তার জন্য কিন্তু ডেফিনেটলি ডেফিনেটলি কুলদীপ যাদব সবচেয়ে বড় পয়েন্ট। হ্যাঁ, অভিষেক শর্মা, শিবম দুবে এরা আছে, বাট কুলদীপ যাদব হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট আমি মনে করি এই পজিটিভস এর লিস্টে, যার জন্য ইন্ডিয়া এক প্রকার ডমিনেট করেছে। আর প্রত্যেকটা টিমের যে ব্যাটিং অর্ডারকে কোলাপস করানো কুলদীপ যাদবের জন্য কিন্তু সম্ভব হয়েছে। ফোর্থ পজিটিভ, কুলদীপ যাদবের পার্টনার বরুণ চক্রবর্তী। ফিগার্স অত ভালো নয়, ফিগার্স হয়তো আপনার দেখে মনে হবে না এটা অ্যাভারেজ বোলিং, এতে এমন কিছু না, বাট বরুণ চক্রবর্তী কিন্তু একটা কারণ কুলদীপ যাদবের অতগুলো উইকেট পাওয়ার জন্য, কারণ বরুণ চক্রবর্তী খুব টাইট বোলিং করেছে, খুব টাইট। মানে যারা খেলা লাইভ দেখেছে তারা জানবে বরুণ চক্রবর্তীকে খেলা এক প্রকার আনপ্লেবেল ছিল, এবং প্রত্যেকটা টিম স্ট্র্যাটেজি করেই এসেছিল যে বরুণ চক্রবর্তীকে খেলে বার করে দেবে, যেটা আইপিএলেও হয় যে বরুণকে খেলে বার করে দেবো, তারপর আমরা অন্য বোলারের পিছনে যাব। কিন্তু এই বরুণকে খেলে বার করে সবাই ডিফেন্স করে বার করে দিয়েছে, তারপর যখন কুলদীপকে খেলতে গেছে কুলদীপ আউট করে দিয়েছে। এই জায়গাটাই কিন্তু বরুণ চক্রবর্তী প্রচন্ড একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে, এবং এটা ডেফিনেটলি ডেফিনেটলি একটা পজিটিভ কিন্তু, এটা কিন্তু বলতেই হয় ডেফিনেটলি একটা পজিটিভ। বরুণ চক্রবর্তীর বোলিং, ইন্ডিয়া যে ফর্মুলাতে খেলছে, স্পিনার হেভি, মানে সব বেশি বেশি স্পিনার খেলাবো, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, তো এই ফর্মুলাটা কিন্তু ইটসেলফ একটা পজিটিভ পয়েন্ট ইন্ডিয়ার জন্য, কারণ এই ফর্মুলাতে ইন্ডিয়া এটাই প্রুভ করতে চাইছে যে আমরা, মানে ভারতীয় দল এটাই প্রুভ করতে চাইছে যে আমরা স্পিনে ভালো। বরাবরই আমরা জানতাম যে ভারতীয় কাছে স্পিনার বেটার ফাস্ট বোলারদের থেকে, এখন ফাস্ট বোলারও কোয়ালিটি আছে, বাট এক সময় তো এটাই হতো যে স্পিনার আমাদের কাছে বেটার ছিল ফাস্ট বোলারের থেকে। তো তাই তারা যেটা বেটার আছে সেটা নিয়েই এগোবার চেষ্টা করছে, এবং এটা কিন্তু সত্যি বলছি, মানে এবারে এশিয়া কাপে যে ফর্মুলায় খেলেছে, জাসপ্রীত বুমরাকে প্রথমে 3 ওভার বোলিং করিয়ে দেওয়া, লাস্টে স্লগের জন্য 1 ওভার রেখে দেওয়া, এবং মাঝখানে শুধু স্পিনারদের দিয়ে ডমিনেট করানো, এটা কিন্তু সত্যি একটা নতুন ফর্মুলা এবং একটা ডমিনেটিং ওয়েতে ইন্ডিয়া জিতেছে। নেগেটিভস যদি কিছু নিয়ে আলোচনা করি, নেগেটিভস ডেফিনেটলি একটা নেগেটিভস আছে যে বুমরা নয়তো কে, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, কারণ বুমরা যখন করে খেলছে তখন করে ফাস্ট বোলিং এর অভাবটা বোঝা যাচ্ছে না। বুমরা যখন করেই খেলছে না, সেটা আর্শদীপ হোক বা হর্ষিত রানা, কেউ কিন্তু সেই জায়গাটা নিতে পারছে না। যদিও আমি বিলিভ করি যে আর্শদীপ সিং যদি নিয়মিত চান্স পায় ইন্ডিয়ার টি-20 টিমে, আর্শদীপ সিং কিন্তু যথেষ্ট একজন বড় বোলার হিসাবে নিজেকে তুলে ধরবে। আর আর্শদীপ সিং এর মধ্যে ক্যাপেবিলিটি কোয়ালিটি দুটোই আছে। আর্শদীপ সিং সামহাউ টিম কম্বিনেশনের জন্য হয়তো টিমে আসতে পারছে না, বাট আর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরা এই দুজনকে যদি কন্টিনিউয়াস খেলানো হয় তাহলে কিন্তু ডেফিনেটলি ইন্ডিয়ার বোলিং টি-20 ফরম্যাটে অন্তত খুব স্ট্রং থাকবে। হর্ষিত রানা অবশ্যই একটা প্রশ্নচিহ্ন থাকছে, যে হর্ষিত রানা একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে, তার বোলিং পারফরমেন্সটা অতটা ইমপ্রুভ নয়, কিন্তু টিম ইন্ডিয়া দেখে মনে হচ্ছে তার ওপর কিন্তু ব্যাকিং করছে, হর্ষিত রানার ওপর কিন্তু ব্যাকিং হচ্ছে। আপনি আহ, এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের জন্য টিম সিলেকশন হয়েছে, সেখানে কিন্তু আকাশদীপও চান্স পায়নি, হর্ষিত রানা পেয়েছে। তো হর্ষিত রানার ওপর কিন্তু ব্যাকিং চলছে, ডেফিনেটলি ব্যাকিং চলছে। তো হর্ষিত রানা আমার মনে হয় ভবিষ্যতে আরো ইমপ্রুভ করতে পারে। এবং সেকেন্ড যেটা নেগেটিভ সেটা হলো কিন্তু শুভমান গিলের ফর্ম। শুভমান গিলকে ওপেন করানো হচ্ছে ইন্ডিয়া এই টুর্নামেন্টের আগে, আমি কিন্তু বারবার বলেছি আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাবে, এই টুর্নামেন্টের আগে কিন্তু টিম ইন্ডিয়া যে আহ, এটা নিয়ে খেলছিল, কম্বিনেশনটা নিয়ে খেলছিল, সেখানে কিন্তু অভিষেক শর্মার সাথে সঞ্জু স্যামসন ওপেন করছিল। সঞ্জু স্যামসন, এই জায়গাটায় সঞ্জু স্যামসন যখন ওপেন থেকে নামিয়ে দেওয়া হলো, সঞ্জু স্যামসনের যে প্লেইং ক্যাপাবিলিটি সেটা তো কমেই গেল ডেফিনেটলি। বাট শুভমান গিল কি সেই জায়গাটা জাস্টিফাই করতে পারছে? আমার উত্তর হবে না। শুভমান গিল তাকে রিপ্লেস করছে যে প্লেয়ারটা অলরেডি 3টে সেঞ্চুরি মেরেছে, এবং যখন করে সেই প্লেয়ারটা সেঞ্চুরি মেরেছে তখন করে ইন্ডিয়া হিউজ হিউজ রান করে হিউজ হিউজ মার্জিনে জিতেছে। তো সেই প্লেয়ারটাকে যখন একটা প্লেয়ার রিপ্লেস করছে, তার মানে তার ক্যাপাবিলিটি ওই প্লেয়ারটার থেকে বেশি হওয়া দরকার। তার থেকে এরকম মিডিওকার অ্যাভারেজ পারফরমেন্স আমরা ডেফিনেটলি আশা করি না। এবং শুভমান গিল কিন্তু ভাইস ক্যাপ্টেন, তাকে ডাইরেক্ট ভাইস ক্যাপ্টেন করে টিমে আনা হয়েছে। তো এইখানে কি এটা ভাবতে হবে যে শুধুমাত্র ক্যাপ্টেন্সি তাকে দেওয়ার জন্য কি তাকে টিমে রাখা হচ্ছে, নাকি পারফরমেন্স বিচার করা হবে? যদি পারফরমেন্স বিচার করা হয় তাহলে কিন্তু কোথাও গিয়ে আমার এখনো মনে হচ্ছে যে সঞ্জু স্যামসনও মিডিল অর্ডারে ওয়েস্টই হচ্ছে। সঞ্জু স্যামসন ওপেন করাটা বা নাম্বার 3, এই নাম্বার 3-এর মধ্যে যদি না সঞ্জু স্যামসনকে খেলানো হয়, আমার মনে হয় সঞ্জু স্যামসনের তাহলে সামহাও, আমি বলতে খুব আমার খারাপ লাগছে, তাহলে এই টিমটায় সঞ্জু স্যামসনের জায়গা হয় না। আর সঞ্জু স্যামসন টপ 3-র প্লেয়ার, তাকে যদি তুমি খেলাচ্ছ মিডিল অর্ডারে, কখনো 7-এ কখনো 8-এ সঞ্জু স্যামসন ব্যাটিং করতে আসছে,
এইভাবে কিভাবে চলবে? আর সঞ্জু স্যামসন যে পেডিগ্রিটা নিয়ে ওপেনটা করেছিল, যেভাবে তার পারফরমেন্স গুলো ছিল, 3টে সেঞ্চুরি সাউথ আফ্রিকাতে, বাট আমি মনে করি সঞ্জু স্যামসনের ওপরে ইনজাস্টিস হচ্ছে। উচিত শুভমান যদি খেলে, ডেফিনেটলি শুভমান গিল খেলুক, বাট সঞ্জু স্যামসনকে রিপ্লেস করছে শুভমান গিল, এই জিনিসটা কিন্তু প্রবলেমেটিক। এটা কিন্তু ভাবতে হবে, এটা একটা নেগেটিভ পয়েন্ট। এবং ফোর্থ নেগেটিভ পয়েন্ট এই পয়েন্টটাকে কেন্দ্র করেই যে সঞ্জু স্যামসনের পজিশন, ব্যাটিং পজিশন কি হবে। কারণ পজিশনটাই তো ডিসাইড করবে সঞ্জু স্যামসন প্লেয়ার হিসেবে কত দক্ষ সেটা। কারণ সঞ্জু স্যামসনকে 7-এ 8-এ 6-এ খেলিয়ে কোনো লাভ নেই। ফাইনালে দেখলেন তো ক্রিটিক্যাল একটা ইনিংস খেলেছে সঞ্জু স্যামসন 5 নম্বরে, বাট এই এই 21 বলে 24 রানের ইনিংস আমরা সঞ্জুর থেকে আশা করি না। আমরা সঞ্জুর থেকে অভিষেক শর্মার মতো ইনিংস, যখন সঞ্জু খেলবে পুরো ধ্বংস করে দেবে অপোজিশনকে, এই ধরনের ইনিংস আশা করি। তো সেই ধরনের ইনিংস আসছে কই? মিডিল অর্ডারে সে সুযোগই পাবে কোথায় যে আসবে? তো এইখানে কিন্তু একটা সঞ্জু স্যামসনের জন্য কিন্তু ফিক্সড পজিশন ইন্ডিয়া টিমকে বার করতে হবে। দরকার পড়লে 3 নম্বরে খেলা, বাট ফিক্সড পজিশন কিন্তু বার করতে হবে। এবং ফিফথ যেটা নেগেটিভ সেটা হলো, মানে এটা কিন্তু বলতে হচ্ছে, আমার বলতে খারাপ লাগছে, বাট এটা কিন্তু সূর্যকুমার যাদব অ্যাজ আ ক্যাপ্টেন নয়, অ্যাজ আ ব্যাটার। কেন বলছি? সূর্যকুমার যাদবের একটা প্যাথেটিক প্যাথেটিক একটা টুর্নামেন্ট গেছে। এইরকম টুর্নামেন্ট মানে সূর্যকুমার যাদব নিজের জীবনে কখনো কাটায়নি। এবং দ্বিতীয় কথা, সূর্যকুমার যাদবকে অনেকের মাঝে না, সূর্যকুমার যাদব কোথাও একটা হারিয়ে গেছে অ্যাজ আ ব্যাটার। কারণ আপনি ভেবে দেখুন, এই আগের টিমটা যেটা খেলতো, রোহিত শর্মা ক্যাপ্টেন ছিল, বিরাট কোহলি, আগের যে ইন্ডিয়ার টিমটা খেলতো, সেই টিমটাতে সূর্যকুমার যাদব ছিল আমাদের বেস্ট ব্যাটার, বেস্ট ইন্ডিয়ান ব্যাটার, টি-20 ব্যাটার। ভালো করে মাথায় রাখতে হবে কিন্তু এই ঘটনাটা, কারণ টি-20 ব্যাটার হিসাবে সূর্যকুমার যাদব কিন্তু খুব বেশি নিজেকে প্রুভ করেছিল। তার 360 শটস, তার ফ্যান ফলোইং কিন্তু তার ব্যাটসম্যান হিসেবেই এসেছিল। ক্যাপ্টেন্সি কিন্তু অনেক পরে সূর্যকুমার যাদব পেয়েছে। বাট এই সূর্যকুমার যাদব কোথাও গিয়ে কিন্তু এই ভিড়ের মাঝখানে হারিয়ে গেছে এবং নিজের ব্যাটিং এর প্রতি মোটেই জাস্টিস করতে পারছে না। তার ব্যাটিং পজিশনটা কি হবে তাকে ফার্স্ট এটা জানতে হবে। সে কি বরাবর এবার 3 নম্বরে খেলবে, নাকি 4-5-এ আসবে? তাকে কিন্তু এইটা আগে বার করতে হবে যে সে কোন পজিশনে খেলতে চায়। কোন পজিশনটা, আমার মনে হচ্ছে এই শুভমান গিল ঢোকার পর থেকে টিম ইন্ডিয়ার পজিশন গুলো কি হবে, এটা কিন্তু গন্ডগোল হচ্ছে। এটা আমার ফোর্থ নেগেটিভ ছিল। এবং আরেকটা স্পেশাল মেনশন, যেটা আমাকে, আমি না দিলে মনে হয় আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে লোকে অনেক উল্টোপাল্টা বলতে পারে। স্পেশাল মেনশন কেন বলছি, সেটা হচ্ছে তিলক বর্মা। এই স্পেশাল মেনশনটা করতেই হয়। সবাই আমরা বলেছিলাম যে তিলক বর্মার কোথাও গিয়ে টিমে জায়গা হয় না। আরো অনেক প্লেয়ার ছিল, রিঙ্কু সিং, এই সেই। রিঙ্কু সিংও চান্স পেয়েছিল ফাইনাল ম্যাচে, উইনিং হিটটা সেই মারে, বাট তিলক বর্মা এই টিমে কিন্তু চান্স হয়, ডেফিনেটলি হয়, নিজের অধিকারেই হয়। আর তিলক বর্মা যখন সেই সাউথ আফ্রিকা সিরিজে ফিরে যান, যখন সঞ্জু স্যামসন ভালো খেলছিল, সেই সময় আরেকটা প্লেয়ারও কিন্তু উঠে এসেছিল, নাম তিলক বর্মা। তাকে 3 নম্বর পজিশনে খেলানো হয়েছিল ওই সময়, এবং সে কিন্তু অ্যাগ্রেসিভ খেলে জিতিয়েছিল। এবং এই তিলক বর্মাকে আজ যখন 5-এ খেলানো হচ্ছে না, তিলক বর্মার অ্যাটিটিউড সেম আছে এবং সেম পারফরমেন্স দিচ্ছে 4-5-এ। সো তিলক বর্মা কিন্তু ডেফিনেটলি একটা পজিটিভ এবং স্পেশাল মেনশন আমার এই ভিডিও। কারণ তিলক বর্মা না থাকলে আপনিও জানেন, আমিও জানি, আজকের এই হাসি মুখে আমি কথাগুলো বলতাম না, জোর কদমে ক্রিটিসাইজ করতাম টিম ইন্ডিয়ায়, কারণ টিম ইন্ডিয়া হেরে গেছিল, অলমোস্ট ফেসেই গেছিল তিলক বর্মা না থাকলে। এবার যেটা বলার সেটা হলো যে টিম ইন্ডিয়া ইমপ্রুভটা কোথায় করতে পারে। সামহাও টিম ইন্ডিয়াকে একটা জিনিস ডিসাইড করতে হবে যে আমি শুভমানকে নিয়ে কি এগোবো টি-20 টিমটাতে ওয়ার্ল্ড কাপের জন্য। যদি এটাই হয়, তাহলে অভিষেক শুভমান ওপেন করুক। 3 নম্বরে আমি কোথাও গিয়ে মনে করি তিলক বর্মাকে খেলানো উচিত, এবং 4 নম্বরে সূর্যকুমার যাদব। সেক্ষেত্রে সঞ্জু স্যামসন মেবি ওয়েট ওয়েট করতে হবে সঞ্জু স্যামসনকে বাইরে থেকে। কিন্তু তাহলে জিতেশ শর্মা, যেহেতু সে 7-8 মানে 6-7-8 খেলে সব জায়গায়, টি-20 টিমে, আইপিএল এ, তো তাকে 6-7-8-এ উইকেট কিপার হিসেবে খেলানো হোক। সঞ্জুকে তাহলে ওয়েট করানো হোক। শুভমান বা অভিষেকের মধ্যে কেউ ইঞ্জুরি পেলে তাহলে শুভমানকে খেলানো, এই সঞ্জুকে খেলানো যেতে পারে। এইটা একটা হতে পারে। নইলে সঞ্জুকে যদি ওপেন করানো হয়, ম্যানেজমেন্ট যদি সেটা করে, সেটা বেস্ট ডিসিশন হবে। সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা ওপেন করবে, এবং 3 নম্বরে তিলক বর্মা, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে শিবম দুবে, এবং 6 নম্বরে ইউ মে ডিসাইড হার্দিক পান্ডিয়া ইয়া অক্ষর প্যাটেল। 6-7টা তোমাকে ডিসাইড করে নিতে হবে। এই ব্যাটিং অর্ডারটা আমার মনে হয় সবচেয়ে বেশি, মানে স্ট্রং ব্যাটিং অর্ডার হবে। বাট দেখা যাক ম্যানেজমেন্ট কি চায়। এবং এই যে পজিশন গুলো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায় একটা প্লেয়ারের জন্য, তার পারফরমেন্স বেরিয়ে আসার কারণে। এবং আরেকটা কথাও বলতে হয়, যদি শুভমানকেও খেলাতে চাই, সঞ্জুকেও খেলাতে চাই এই টিমে,
তাহলে আমাদের জন্য কিন্তু এটা করতে হবে যে সঞ্জু স্যামসন আর সরি অভিষেক শর্মা আর শুভমান গিলই ওপেন করবে। 3 নম্বরে কিন্তু সঞ্জু স্যামসনকে খেলানো যেতে পারে, 4-এ সূর্য, 5-এ তিলক, এই পজিশনটাও একটা হতে পারে। সেক্ষেত্রে 6 নম্বর 8 নম্বর অক্ষর প্যাটেলের পজিশনটা অনেক নিচে হয়ে যাবে 8 নম্বরে, কারণ অক্ষর প্যাটেলও কিন্তু কোয়ালিটি অলরাউন্ডার। সো এইটাই ছিল ওভারঅল আমার এশিয়া কাপের ওপর টিম ইন্ডিয়ার অ্যানালাইসিস। আপনাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানান, লাইক করে দিন, টিম ইন্ডিয়া তো জিতেই গেছে, লাইকও করে দিন যাতে আমার চ্যানেলের রিচ আর একটু বাড়ে, ভিডিওর কোয়ালিটি আর একটু ইমপ্রুভ হয়, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট এবং নিউজ পেতে। এই বলে আমি ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।